স্টোভের উপর সসপ্যানে পানি ফোটাতে বসালো শেহজাদ। ফুটতেই মগে ঢেলে কফির গুঁড়ো মিক্সড করায় মনোযোগ দিল। আমেরিকান কফি খায় না মিঠি, আফ্রিকান অরিজিনাল ব্র্যান্ডের কফিটা সে খায়। ওই কফিটা খুবই কড়া এবং ঘ্রাণটাও দারুণ। কিভাবে সে যে মিঠি খায় বুঝে পায় না শেহজাদ আনমনেই হাসল। সেও খায়, তবে মিঠিকে ছাড়া এত কড়া কফি কাউকে খেতে দেখেনি সে। সব জিনিসেই মেয়েটার খুঁতখুঁত স্বভাব, কত কিছু বেছে বেছে খায়। এটা খায় না, ওটা খায় না, আরও কত কি খায় না। শাকসবজি আর মাছ তো মুখেই তোলে না। শেহজাদ এখন বকে বকে জোর করে মুখে তুলে খাওয়ায়। বিয়ের পর থেকে মিঠি নিজের হাতে খাওয়া ভুলে গেছে প্রায়। যত্ন নিয়ে শেহজাদ নিজেই প্রতিবেলা খাওয়ায়, শুধু অফিসে থাকাকালীন লাঞ্চ টাইমটাই মিস যায় দুজনের। আর মিঠিকে খাওয়াতে শেহজাদের অনেক ভালো লাগে। খাওয়ানোর সময় মাঝে মধ্যে মিঠিকে শবনমও ভেবে ডেকে ফেলে। সম্বিত ফিরতেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকে। তখন আর মিঠি খায় না, চোখজোড়া ছলছল করে ওঠে, নীরবে টেবিল থেকে প্রস্থান করে। মুড অফ থাকে দীর্ঘক্ষণ। নিজের ভুল বুঝতে পারে শেহজাদ। সরি বলতে নিলে মিঠি নিজেই আগ বাড়িয়ে বলে দেয়, পুরনো অভ্যাস তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন কিছু বলতে পারে না শেহজাদ। এইসব বলে ঠিক, কিন্তু শেহজাদ জানে মিঠি অনেক কষ্ট পায়। আসলে যাকে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয় তবুও তাকে কখনো ঘৃণা করা সম্ভব নয়। একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাবনার মাঝে কফি মিক্সড হয়ে গেল। নিয়ে এলো মিঠির জন্য। পড়ায় মনোযোগ রেখেই মগটি হাতে নেয় মিঠি। বাইরের দিকে তাকিয়ে আনমনেই চুমুক দেয় মগে। অন্যমনস্ক হয়ে আনমনেই বলল, এত সেবা কেন করেন? উপভোগ করি তাই। মানুষ তো মনে করবে আমি আপনাকে কাজের লোকের মতো রেখেছি, অর্থাৎ বউয়ের গোলাম বানিয়েছি। বউয়ের কাজ করে দিলে কাজের লোক হয় না, বরং যারা এইসব ভাববে তাদের মন মানসিকতা নিচু, নড়বড়ে। আমাদের নবীও নিজের কাজকর্ম সেরে যতটুকু পারতেন স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করতেন। এতে বউয়ের গোলাম হওয়ার কি আছে? মানুষ তো বলবে আপনি বউ পাগল। সমাজ যাদের বউ পাগল বলে, ইসলাম তাদেরকে শ্রেষ্ঠ স্বামী বলে। এছাড়াও নারীকে অতিরিক্ত যত্ন আর ভালোবাসলেই বউ পাগল হয় না। যে পুরুষের মন রাজার মতো তারাই রাখে বউকে রানীর মতো। মৃদু হাসল মিঠি। শেহজাদ গ্রামের ছেলে হলেও আচার আচরণে যথেষ্ট স্মার্ট, মার্জিত এবং কথাবার্তায় বুদ্ধিতে, অর্থাৎ সব দিক দিয়ে সৎ এবং ভীষণ লাভিং কেয়ারিং। গায়ের রঙই কি সব? মোটেও না। যার সুন্দর একটা মন আছে, অন্যকে বুঝে নেওয়ার মতো জ্ঞান আছে, ক্ষমতা আছে, উপস্থিত এবং সামাজিক নলেজ আছে এবং মানুষকে বুঝে নেওয়ার মতো সুন্দর মন মানসিকতা আছে, সেই মানুষটাই সবচেয়ে সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ সেই। কফির মগটা রেখে আচমকা শেহজাদকে জড়িয়ে ধরে ভুঁড়িতে মুখ গুজল মিঠি। পড়ে যেতে নেয় শেহজাদ। শক্ত করে আঁকড়ে ধরল মিঠি। অনেকক্ষণ ওভাবেই রইল। নীরবতা ভেঙে বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্রুত শেষ করে নাও। সারা রাত পড়ে আছে এসব করার জন্য। লাজুক হাসল মিঠি। থাকুক, পড়তে হবে তো আর একটু। কেন? আপনি যতক্ষণ থাকেন ততক্ষণ ভালো থাকি। মৃদু হাসল শেহজাদ। তুমি যতটা উপরেই উঠে যাও না কেন সুনেত্রা, আমার বুকের চেয়ে নিরাপদ রানওয়ে কোথাও খুঁজে পাবে না কোনো দিন। হয়তো, আর তাই যেন হয়। শেহজাদ মৃদু হাসল শেহজাদ। ভীষণ অধিকার নিয়ে জানতে ইচ্ছে করল, আমায় ভালোবাসো সুনেত্রা? হয়তো। তাহলে ভালোবাসি বলনি যে? একটু বিনয় হলো। আগ্রহ নেই? কেন? আগ্রহী হলো শেহজাদ। ভালোবাসি বলতে ভালোবাসা থাকে না, ভালোবাসা বুঝে নিতে হয় শেহজাদ। ভালোবাসি বলাতে ভালোবাসা থাকে না, ভালোবাসা বুঝে নিতে হয় শেহজাদ। তাহলে কিভাবে বুঝবো ভালোবাসো? আমার সকল দুঃখের কথা কেন শুধু আপনাকে বলি? মন খারাপ হলে
কেন যখন তখন যেখানেই থাকেন শেষ কলটা আপনাকেই করি। আপনি বুঝেন না, তবুও না বুঝলে ভালোবাসি বলে বোঝানোর ইচ্ছে নেই। এই মিঠি না কাউকে এক্সপ্রেশন দিতে লাইক করে না। কিছু বলল না শেহজাদ। আমায় ভালোবাসেন? যাকে এত যত্ন করলাম তাকে মুখে কেন ভালোবাসি বলা লাগবে? হ্যাঁ তাই তো। মিঠি বুঝতে পারল শেহজাদও তার মতো তাকে প্রতিউত্তর করেছে। মানুষটা এমনিতেই খুব বুদ্ধিদীপ্ত। আচমকা সরে গেল, কফিতে চুমুক দিয়ে পড়ায় মনোযোগ দিল। কথা বাড়ালো না শেহজাদ। একটা চিরুনি এনে মিঠির চুলগুলো আঁচড়াতে লাগলো। ফের চুমুক দিয়ে পড়া থামিয়ে চোখ বুজল মিঠি। শেহজাদ যখন তার চুলে তেল লাগায় আঁচড়ায় তখন দু চোখ বুজে মিঠি আরাম ফিল করে। সবগুলো চুল আঁচড়ে এক সাথে করে মুখ গুজল শেহজাদ। মিঠির চুলগুলো ভীষণ সুন্দর। শেহজাদ মুখ গুজে ঘ্রাণ নিল নিঃশ্বাস ভরে। চোখ বন্ধ অবস্থায় জিজ্ঞেস করলো, আপনার কি চুল খুব পছন্দ? সেভাবে ভাবিনি, তবে তোমার চুলগুলো সুন্দর, ভীষণ সুন্দর। শেহজাদের থেকে চুল সরিয়ে নেয়। আমি সুন্দর না? কিছু না বলে চুলগুলো সরিয়ে মিঠির ঘাড়ে চুমু খায় শেহজাদ। বাইরের সৌন্দর্যটা আমরা অনেক প্রায়োরিটি দিই সুনেত্রা, কিন্তু কি জানো, আমার মনে হলো মানুষ হিসাবে তুমি অনেক ভালো। কেমন ভালো? আগ্রহী হলো মিঠি। তোমার রূপ, গুণ, ঐশ্বর্য অর্থাৎ সব কিছু মিলিয়ে তোমার খুব অহংকারী হওয়ার কথা ছিল। সুনেত্রা মানাতও বেশ, কিন্তু তুমি একদমই তেমনটা না। তুমি অনেক ভালো। তুমি কখনো অহংকার দেখাওনি, বিশেষ করে আমার সাথে। কিন্তু আমার সাথে তোমার অহংকার দেখানোটা যায়। আর জানো, অহংকার মুক্ত জীবন ফুলের চেয়েও বেশি সুন্দর। কথাগুলো ভীষণ ভালো লাগলো মিঠির। শেহজাদের প্রতিটি কথায় কিছু থাকে। না চাইতেই মিঠি এই কৃষ্ণাঙ্গ মানুষটার প্রেমে পড়ে, মুগ্ধ হয়। এছাড়াও সবসময় রূপের প্রশংসা শুনতে শুনতে অভ্যস্ত সে। সত্যি বলতে রূপবতী মেয়েদের জন্য গুণগুলো এবং অর্জনগুলোও চাপা পড়ে যায় এই রূপের প্রশংসায়। ছোট্ট একটা বাটিতে পরিমাণ মতো ক্যাস্টর অয়েল ঢেলে ওভেনে হালকা গরম করে নিয়ে এলো শেহজাদ। আস্তে আস্তে মিঠির চুলে ম্যাসাজ করে লাগিয়ে দিতে লাগলো। অবাক হয় না মিঠি? মানুষটার সব জানে, সব কাজের অভিজ্ঞতা আছে। শবনমকে করতো যে সেভাবেই পাকাপোক্ত অভিজ্ঞ, প্রতিটি কাজেই সুনিপুণ। এখন আর শবনমের কথা বলে কারোর মনের মধ্যে ক্ষত বাড়াতে চায় না সে। নেহাতি এটা বোকামি, বরং তাদের সুন্দর সময়টা নষ্ট হবে। আজ চুলে শ্যাম্পু করেছিলাম, তেল দিতে ইচ্ছে হলো। আমার চুলগুলো তো ঝরে যাবে শেহজাদ। যেদিন চুলে শ্যাম্পু করা হয় সেদিন তেল মাখতে নেই, কাল দিতে পারতেন। একদিন তেল মাখলে কিছু হবে না, কিন্তু একদিন আমার যত্ন থেকে মিস পড়লে তোমারই সমস্যা। হেসে উঠল মিঠি। আয়েশ করে কফিতে চুমুক দিয়ে একটা কালার কলম নিয়ে সাদা খাতায় আঁকিবুকি করতে লাগলো। মিঠি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারে। তার প্রতিটি খাতার প্রথম পাতায় খুব সুন্দর করে ফুল আঁকা থাকে। পড়াতে গেলে কিংবা হোমওয়ার্ক করাতে গেলে খাতা খুলতেই তা চোখে পড়তেই ভীষণ মুগ্ধ হয় শেহজাদ। প্রতিটি ফুলের নিচে খুব সুন্দর করে ইংরাজিতে পেঁচিয়ে লেখা থেকে মিঠি কিংবা সুনেত্রা, দুটো নামই মিঠি খুব ভালোবাসে। একটা বাবা মায়ের দেওয়া আর একটা তার দেওয়া। তোমাকে একটা কথা বলবো করে অনেক দিন হলো, অথচ বলা হয় না সুনেত্রা। কি কথা? তোমার হাতের লেখা ভীষণ সুন্দর। তারপর? যে নারীর হাতের লেখা যত সুন্দর সে নারী ঘর তত সুন্দর করে গোছাতে পারে। হেসে উঠল মিঠি। কে বলল অমন অদ্ভুত কথা? আর কে? হুমায়ুন আহমেদ। আসলে ওনার কথাবার্তাই এমন।
থেকে যে উনি এমন কথা বলেন, তবে মজা লাগলেও কথাগুলো একদম সত্যি। হ্যাঁ, অভিজ্ঞতা থেকেই বলেন, আর সেই জন্য তো তোমায় বলেছিলাম। হিমুর রূপালী রাত্রিতে তিনি আরও বলেন, সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর, এটা হলো নিপাতনের সিদ্ধ। সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর, তাদের চেষ্টায় থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে। ফিক করে হেসে ফেলল মিঠি। ওনার মতো অত শত জানি না, তবে জানেন আমারও খুব ইচ্ছে আমাদের খুব সুন্দর একটা টোনাটুনির সংসার হবে, আর আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে এটা সত্যি যে আমি অবশ্যই চাই আমার সব কিছু সুন্দর সাবলীল এবং শালীল হোক। ইনশাল্লাহ, আল্লাহ চাইলে সব হবে। জানেন আর আমি সব সময় কি চাইতে খুব করে চাইতাম কেউ একজন আসুক আমার জীবনে, তারপর এলোমেলোভাবেই চুলগুলো খোলা রাখতে বলুক। বুক পকেটের টিপের পাতাটা আমার জন্য সে রাখুক, তার গল্প, গান, কবিতা এবং উপন্যাসের পাতায় আমাকেই লিখুক। শাড়িতে দেখার যখন তখন বায়না ধরুক, আমিকে একটুখানি বুঝুক, আমাকে আমার চেয়ে বেশি বাসুক, যত্ন করুক, আজীবন মনে রাখুক। তোমার সব ইচ্ছে পূরণ করব সুনেত্রা, সময় দাও একটু। মৃদু হাসে মিঠি, ভাবুক হয় শেহজাদ। আচ্ছা, তুমি কি হতে চাও সুনেত্রা? আমি অনেক বড় গবেষক হতে চাই। গুড, তাহলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কেমন? আচ্ছা, কখনো কারো প্রেমে পড়েছো? হ্যাঁ, বহুবার। এই পর্যায়ে খুব এক্সাইটেড হয়ে বলল মিঠি। ধক করে উঠল শেহজাদের বুকটা। মিঠি প্রেমে পড়েছে? তবে কার, কয়জনের? জানা যাবে? নিষ্প্রভ কণ্ঠে বলল, অবশ্যই। মিঠির চোখে চোখ রাখল শেহজাদ। কি শান্ত কিন্তু আতঙ্কগ্রস্ত চোখ জোড়া। উৎফুল্লিত হয়ে মিঠি বলল, যৌবনে প্রেমে পড়াটা স্বাভাবিক শেহজাদ, এতে আতঙ্কগ্রস্ত হওয়ার কি আছে? আতঙ্কগ্রস্ত হব না সে আপনি ভালো জানেন, বাই দ্য ওয়ে। কিন্তু সেই প্রেম যদি বইয়ের প্রেমে পড়ে, তবে সেটা হৃদয় বিদারণের ক্ষত নয়, ক্যারিয়ার গড়ার পুরস্কার। আমি বারবার অসংখ্যবার বইয়ের প্রেমে পড়েছি শেহজাদ, কোনো পুরুষের নয়। জানেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, বই পড়াকে যথার্থ হিসাবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। এজন্যই মূলত আমি বইয়ের প্রেমে পড়েছি। দপ করে বুক থেকে ভারী পাথরটা সরে গেল শেহজাদের। স্বস্তির নিঃশ্বাস ফেলল গোপনে। মিঠি বোধহয় বুঝতে পারল। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি শেহজাদ। আচ্ছা, আপনার কেমন নারী পছন্দ? যে পরপুরুষের চাকরানি, কর্পোরেট দাসী হওয়ার চেয়ে ঘরের রানী হওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে, তেমন নারী? আর কেমন স্ত্রী পছন্দ? তাহলে তো তোমাকে এখন একটা ছোট হাদিস শোনাতে হয়। আমি শুনব, আগ্রহী হলো মিঠি। তাহলে শোনো। একবার কোনো এক কারণে হযরত আবদুল্লাহ বিন রাদিয়াল্লাহু কাঁদলেন। তা দেখে ওনার স্ত্রীও কাঁদলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদলে? ওনার স্ত্রী উত্তর দিলেন, আপনাকে কাঁদতে দেখলাম, তাই আমিও কাঁদতে লাগলাম। এরকম স্ত্রী আমার খুব পছন্দের। আচ্ছা, আমায় বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে? পুরুষের ক্ষেত্রে যে একজন নেকদার যত্নশীল স্ত্রী পেয়েছে, তদ্রূপ নারীর ক্ষেত্রেও তা। আচ্ছা, আমি তো গবেষক হতে চাই, তাহলে আমি কি কারো কর্পোরেট দাসী হব? পূর্বের প্রশ্নে বলল মিঠি। তবে এই ব্যাপারে কিছু বলল না শেহজাদ। যুক্তি দিয়ে কিছু বললে হয়তো মিঠি কষ্ট পাবে, পড়াশোনার প্রতি অনাগ্রহী হবে।
বলেই ফেলবে পড়াশোনা করব না, ঘরের রানী হয়ে থাকবো। এই মেয়েটা তো আবার একটু বেশি ঘাড়ত্যাড়া জেদি, যা বলবে তাই করে ছাড়বে। সে কথা বাদ দাও সুনেত্রা। কেন? আগে তুমি পড়াশোনা করে অনেক বড় হও, পরেরটা পরে দেখব, কেমন? এখন আমরা এই বিষয়ে কথা না বলি। আচ্ছা। বদমেজাজি মিঠিকে খুব সুন্দরভাবে কনভিন্স করে হ্যান্ডেল করতে পারে শেহজাদ। মিঠিও খুব সুন্দর করে এতে আয়ত্তে এসে যায়। অনেক সময় মিঠি রাগ দেখালেও শেহজাদ দেখায় না, সব সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। এতে এক সময় নীরবে সেই জয়ী হয়। আচ্ছা, আমাকে একটা ভালোবাসার গল্প শোনাতে পারবেন? কেন জানি ভীষণ শুনতে ইচ্ছে করছে। আমার বিশ্বাস আপনি খুব সুন্দর গল্প বলতে জানেন। মৃদু হাসল শেহজাদ। হ্যাঁ পারবো, তবে খুব ছোট্ট। শুনবে? আগ্রহী হলো মিঠি। শুনবো, বলুন। জানো, ভালোবাসার সম্পর্কে মাওলানা জালালউদ্দিন রুমি একটি গল্প শুনিয়েছেন, অনেকটা এমন। দুজন মানুষ একে অপরকে ভালোবাসে। একজন তার প্রিয় মানুষকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার চেয়ে বেশি তোমার নিজেকে ভালোবাসো? মানুষটা উত্তরে জানালো, আমি আমার কাছে মরে গিয়েছি, আমি বেঁচে আছি তোমার মধ্যে। আমি আমার সব কিছু থেকে অদৃশ্য হয়ে গিয়েছি, অথচ আমি শুধু দৃশ্যায়িত উপস্থিত আছি তোমার কাছে। আমি ভুলে গিয়েছি আমার সব জ্ঞান। তোমাকে জেনে আমার শিক্ষা পূর্ণ হয়েছে। আমি আমার ক্ষমতা হারিয়েছি, কিন্তু তোমার শক্তিতে আমি বলীয়ান হয়েছি। আমি আমাকে ভালোবেসেছি, তাই আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি আমাকে ভালোবাসি। সত্যি অদ্ভুত সুন্দর তো। আচ্ছা, আমার কাছে আপনার চাওয়ার কিছু আছে শেহজাদ? হ্যাঁ। কি সেটা? আগ্রহী হলো মিঠি। জানো সুনেত্রা, দুঃখের অনেক প্রকারভেদ আছে, তবে যেই দুঃখ পেলে সারা দিন কেবল ঘুম পাই, জানো, এই দুঃখটা অনেক ভয়ঙ্কর। ব্যক্তিগতভাবে এই দুঃখটাকে আমি খুব ভয় পাই, তাই তোমার কাছে থেকে এমন ভয়ঙ্কর দুঃখ পেতে চাই না। তোমার কাছে আমার একটাই চাওয়া, এমন ভয়ঙ্কর দুঃখ আমাকে কখনো দিও না সুনেত্রা। স্বামী সে তো এক অবিরাম সুখের ছায়া, তাকে এমন ভয়ঙ্কর দুঃখ দেয় কি করে? মৃদু হাসল শেহজাদ। তাই তো। নাক টিপে দিয়ে বলল, সবাই তো তোমার মতো এত বোঝে না। তুমি সত্যি ইন্টেলিজেন্ট গার্ল। মৃদু হাসল মিঠি। আনমনা হলো শেহজাদ। আচ্ছা, তুমি কি কোনো সং পছন্দ কর আচ্ছা, তুমি কি সং পছন্দ করো সুনেত্রা? হ্যাঁ, ব্রোকেন এঞ্জেল। ওই সং এর সাথে আমার ছোটবেলার অনেক আবেগ, অনুভূতি আর স্মৃতি মিশে আছে। আর কিছু বলতে পারল না শেহজাদ, চুপসে গেল। বৃহস্পতি, মাঝে শুক্র, শনি, 3 দিন পর মিঠির পরীক্ষা আবারও শুরু হলো। সকালে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে মিঠিকে নিয়ে এলো শেহজাদ। বিদেয় জানিয়ে হলে ঢুকে যায় মিঠি। ক্যাফেতে এসে বসে রইল শেহজাদ। প্রায় ঘন্টাখানিক পর হঠাৎ আকাশ ফোন করলো। পিক করতে জিজ্ঞেস করলো, শেহজাদ তুমি কোথায়? কেন? প্রয়োজন আছে। রাজুক, উত্তরা মডেল কলেজের সামনে। আসছি, এগিয়ে আসো, কথা আছে তোমার সাথে। অফিস করনি আজ? না। ফোন রেখে এগিয়ে গেল শেহজাদ। বেশ কিছুক্ষণ দুজন কুশলাদি বিনিময় করলো। কথার ফাঁকে এক পর্যায়ে আকাশ হঠাৎ হো হো করে হেসে উঠল। ভুরু কুঁচকালো শেহজাদ। হাসছ কেন? দোস্ত, সঠিক বয়সে বিয়ে করলে তোমার দ্বিতীয় বউয়ের বয়সী বাচ্চা কাচ্চা থাকতো তোমার। অপ্রস্তুত বোধ করল শেহজাদ। এইসব কেমন কথা? আমরা দুজন কিন্তু সেম এজ। শেহজাদ, আর আমার মেয়েটা এবার নিউ 10-এ পড়ে। তোমার বাচ্চা কাচ্চা থাকলে সেও নিউ 10-এ পড়তো। থমথমে হয়ে গেল শেহজাদের কৃষ্ণবর্ণের মুখটা। এই সব বলার জন্যই তবে এসেছো? না। তাহলে? কেন যেন হাসি পায় তোমার কথা ভাবলে। আবারও হো হো করে হেসে উঠল আকাশ। বিরক্ত হয় শেহজাদ। এটা কোনো হাসির বিষয় হলো? আজব
হাসির কি আছে, আমি কি চুরি করেছি নাকি বিয়ে করেছি তাই বলে এত ছোট মেয়ে ভাগ্যে ছিল। আন্ডারস্ট্যান্ডিং কেমন, আল্লাহ যেমন চেয়েছে তেমন। মেন্টালিটি ম্যাচ করে তো, বললাম তো আল্লাহ যেমন চেয়েছে তেমন। আকাশ বুঝতে পারলো শেহজাদ পছন্দ করছে না এইসব কথা। আচ্ছা বাদ দাও, বিয়ের 3.5 মাস পেরিয়ে গেল, এই তোমার পিচ্চি বউটাকে দেখাবে না? দোনোমনো করলো শেহজাদ। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদের এই চ্যানেলের গল্পগুলো নিয়মিত শুনছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবে এবং গল্পটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবে। আল্লাহ প্রদত্ত সত্যি মিঠি ভীষণ সুন্দর রূপের অধিকারী। সৃষ্টিকর্তা মেয়েটাকে অনেক যত্নে নিখুঁতভাবে খুব সুন্দর করে গড়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি কোনো সন্দেহ নেই। সেই সৃষ্টিকর্তার ইশারায় মিঠি এখন তার স্ত্রী, অন্য কেউ কেন দেখবে তাকে? এটা মানতে বিশ্বাসী নয় শেহজাদ। সম্ভব হলে মিঠিকে বোরকা পরিয়ে কলেজে পাঠাতো, কিন্তু এই কলেজে বোরখা অ্যালাউ নয়। আর আকাশ মিঠিকে দেখে নানান রকম কুমন্তব্য করবে, এইসব শেহজাদের শুনতে ভালো লাগবে না। পুরুষ মানুষের চোখ নারীদের কত নিষিদ্ধ স্থানে বিচরণ করে সেটা শেহজাদের চাইতে আর কে ভালো জানে। কি ভাবছো, ওকে দেখাটা কি খুব জরুরি? বন্ধুর বউ বলে কথা, আমি তোমার ওয়াইফকে কখনো দেখার আগ্রহ প্রকাশ করিনি। আর বন্ধুর বউ হলে যে সাক্ষাৎ করাতে হবে এমন কথা কোথাও লেখা নেই। গায়রতহীন পুরুষরাই এমনটা করে থাকে। বিব্রত বোধ করলো আকাশ। তোমার সাথে আমার স্ত্রীকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, এটা ব্যক্তিত্বহীনের কাজ। জানি তুমি মনে কষ্ট পাবে, তবু বলে ফেললাম। আর শোনো, আমি কিন্তু পরিচয় হতে চাইনি। সত্যি মন ভার করলো আকাশ। সরি শেহজাদ, ইটস ওকে। ঘড়িতে সময় দেখলো আর কিছুক্ষণ পর মিঠির পরীক্ষা শেষ হবে। তাকে দেখতে না পেলে মিঠি চিন্তা করবে, এদিকে আকাশও যাচ্ছে না। বিরক্ত হলো শেহজাদ। কেন জানি মিঠির জন্য ভয় লাগছে। আকাশের সাথে সাক্ষাৎ করাতে ইচ্ছে করছে না, কিন্তু আকাশও তো নাছোড়বান্দা। এছাড়াও মিঠি আগের চাইতেও অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং শরীরেও অনেক পরিবর্তন এসেছে। আগের চাইতে এখন খুব আকর্ষণীয় দেখায়। চোখ ফেরাতে পারে না শেহজাদ। ওই যে কিছুক্ষণ পূর্বে ভাবলো না সৃষ্টিকর্তা মেয়েটাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই বিষয়ে তিলার্ধ পরিমাণও সন্দেহ নেই। সত্যিই তাই। আকাশ দেখলে নিশ্চয় মিঠির শরীর নিয়ে নানান রকম কুমন্তব্য করবে। হয়তো তাকে বলবে না, কিন্তু মনের মধ্যে তো ইমাজিন করে বেড়াবে। শ্বাস আটকে এলো শেহজাদের। এছাড়াও আকাশ ভীষণ সুদর্শন, লম্বা চওড়া, বলিষ্ঠ, সুঠাম দেহের অধিকারী। আকাশের সাথে ভাব হলে আবার না তাকে ছেড়ে চলে যায় মিঠি। এখনও ইম্যাচিউর মেয়েটা, আর ম্যাচিউর হয়েও এমনটা শবনম করেছে। পড়াশোনা কমপ্লিট হওয়া মাত্রই জব করার জন্য বেশ কয়েকদিন ঝামেলা করেছিল তার সাথে, শেষে বাধ্য হয়ে করতে দিয়েছিল। এরপর বাকিটা ইতিহাস। অফিসের কলিগের সাথে সখ্যতা গড়ে সেখান থেকেই পরকীয়ায় জড়িয়ে যায়। অতঃপর যা হওয়ার তাই হলো। সন্তানের বাহানা দিয়ে তাকে ছেড়ে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। এখন মিঠির জন্য ভয় পাচ্ছে সে। মিঠিও যে এমনটা করবে না তার গ্যারান্টি কি? প্রথম থেকেই তো একের পর এক ঝামেলা করেছিল তার সাথে। হঠাৎ করেই শান্ত হয়ে গেল, যেন ঝড় আসার পূর্বাভাস। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি? না, তেমন কিছু না। শবনমের সাথে নাকি তোমার ওয়াইফের মিট হয়েছে? হ্যাঁ, তোমাকে জানিয়েছে? ওকে বলে দিও বাড়াবাড়ি কম করতে। আমি ওর সংসার নিয়ে ইন্টারফেয়ার করছি না। বাট ও ব্যক্তিত্বহীনের মতো করছে কেন? একজন মানুষের ন্যূনতম আত্মসম্মানবোধ বলে থাকা উচিত। মহিলা মানুষ তো জেলাস যখন হবেই তো ছেড়ে গেল কেন? সেটাও মহিলা বলে কথা। এরা মরে গেলেও স্বামীর পাশে 500 বছরের কঙ্কালকেও সহ্য করতে পারে না, আর না কারো ছায়া।
তপ্তশ্বাস ফেলল শেহজাদ। গাছেরও খাবে, তলারও কুড়াবে। বাদ দাও ওর কথা, যেটা বলার জন্য তোমার কাছে এসেছিলাম। হাত ঘড়িতে সময় দেখল, আর মাত্র 5 মিনিট সময় বাকি আসছে। নিশ্চয়ই মিঠি বেরোবে একটু পর, তাকে খুঁজবে। বিরক্ত হলো শেহজাদ। ও হ্যাঁ বলো। আগামী সপ্তাহে কক্সবাজার যেতে চাচ্ছি আমরা সবাই। যাও। তুমি যাবে না? না। আশ্চর্য, তুমি ছাড়া কিভাবে কি হবে? তোমার ওয়াইফকে নিয়ে চলো, ভালো লাগবে, মানসিক শান্তি পাবে। যেতে চাইবে না? পরীক্ষা আজ শেষ, না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। আচ্ছা, আগে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করি, তারপর বলবো। বিরক্ত হলো আকাশ। আচ্ছা, তুমি তোমার বউকে এত ভয় পাও কেন? কোথায় ভয় পেলাম? বিরক্ত হলো আকাশ। আচ্ছা, তুমি তোমার পিচ্চি বউটাকে এত ভয় পাও কেন? কোথায় ভয় পেলাম? দ্বিতীয় বিয়ের পর থেকে তোমার অনেক পরিবর্তন দেখছি শেহজাদ। কেমন পরিবর্তন? কিছু হলেই বউয়ের থেকে পারমিশন নিতে হবে, জিজ্ঞেস করতে হবে। আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে বউকে? সেখানে আবার হাঁটুর বয়সী পিচ্চি একটা মেয়েকে। জাস্ট বিরক্তকর। কিভাবে যে পারো তোমরা! উফ, বিরক্তিকর। আমি ভয় পাই না, আর তার পারমিশনও নেই না। জাস্ট তার মতামত নেই। কেন তার থেকে মতামত নিতে হবে? ছোট হাঁটুর বয়সী মেয়ের থেকে আবার কিসের মতামত? আজব এই মতামতের। সে কি বুঝবে? এত পাত্তা দাও দেখেই তো শবনম এমনটা করতে পারলো। মেয়ে মানুষদের এত পাত্তা দিতে নেই, বুঝেছ? এদের বুকে টানলে সুযোগ পেয়ে মাথায় চড়ে লবণ দিয়ে বড়ই খায়। সে আমার স্ত্রী, আমার ভালো মন্দ সব কিছু জানার রাইট তার আছে। প্রতিটি নারী এক নয়, কারোর সাথে কাউকে কম্পেয়ার করা উচিত নয়। এছাড়াও এভরি গার্ল ইজ স্পেশাল ইন হার ওন ওয়ে। শেষোক্ত কথাটি বলে মনে মনে ভাবল, এটা একদিন মিঠিও তাকে বলেছিল। আসলেই সঠিক বলেছে। সব এক নয় তো জানাও সমস্যা কি? এখানে এত মতামত নেওয়ার কি আছে? মৃদু হাসল শেহজাদ। আকাশের কাঁধে হাত রাখল, শান্ত গলায় বলল, ওই মেয়েটা পিচ্চি হোক আর যাই হোক, সে আমার স্ত্রী, আমার সহধর্মিণী, অর্ধাঙ্গিনী। আমি তাকে ভয় পাই না। ভয় দিয়ে সব হয় না, সব ভয় করা যায় না, সব জয় করা যায় না। আমরা একে অপরকে প্রায়োরিটি দেই, সম্মান দেই। শুধু তাই নয়, আমি তার মতামতকে সম্মান করি, তাই সব ব্যাপারে ওকে জিজ্ঞেস করি, আর সেও তাই করে। এতে সে যেমন খুশি হয় তেমনি আমিও হই, আর এতে আমরা বুঝতে পারি যে আমরা একে অপরকে ঠিক কতটা প্রায়োরিটি দেই। আচমকা রাগ গলে গিয়ে মুগ্ধ হলো আকাশ। ছোট্ট একটা হাঁটুর বয়সী মেয়ের মতামতকে সম্মান করে তার স্বামী। বাহ, খুব সুন্দর। এত কিছুর পরেও কেন যে শবনম গেল বোঝে পায় না আকাশ। সন্তান কি সব? জীবনে নিজেকে বোঝার মতো, সম্মান করার মতো, এমন সর্বক্ষেত্রে প্রায়োরিটি দেওয়ার মতো মানুষ থাকলে আর কিছু লাগে না। ওই মানুষটার হাত ধরে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। জীবনে সুখ শান্তির জন্য সন্তান কোনো ইস্যু নয়। কথা বলার ফাঁকে কখন যে বরাবর একটা বেজে গেল টের পেল না শেহজাদ। ঘন্টা পড়তেই চমকে উঠল শেহজাদ। হুঁশ এলো তার। মিঠির পরীক্ষা শেষ। দ্রুত এগিয়ে গেল শেহজাদ। আকাশও এগিয়ে গেল। মিঠি বের হয়। শেহজাদকে দেখতে না পেয়ে দু চোখ বুলিয়ে সব দিকে খুঁজতে থাকে। চিন্তিত হয় মিঠি। শেহজাদ তো এখানেই দাঁড়িয়ে থাকে সব সময়। গেল কই? কোথাও চলে গিয়েছে? হুট করে শেহজাদ এসে সামনে দাঁড়ায়। হকচকায় মিঠি। হাত থেকে ফাইলটা নিজের হাতে নেয়। খেয়াল করলো রোদে মিঠি কেমন ঘেমে নিয়ে লাল টুকটুকে হয়ে গেছে। খুব মায়া হলো, আদুরেও লাগলো বেড়াল ছানাটাকে। একদম নরম গলায় জিজ্ঞেস করলো, পরীক্ষা ভালো হয়েছে? কমন পড়েছে সব? একদম। শুক্রিয়া। মৃদু হাসলো মিঠি। কিন্তু আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি আপনাকে দেখতে পাইনি কেন? কোথায় গিয়েছিলেন? কার সাথে কথা বলছিলেন? বেশ অনেকক্ষণ প্রশ্ন করলো মিঠি। ওই আমার ফ্রেন্ড এসেছিল, একটু ক্যাফে ছিলাম। নাকি? আরে না, ও না। মিথ্যে বলছেন? সত্যি। হঠাৎ মিঠির চোখ পড়ল শেহজাদের পাশে দাঁড়ানো, এক হাত পকেটে ঢুকানো, এক লম্বা চওড়া বলিষ্ঠ দেহের অধিকারী একজন সুপুরুষ, অর্থাৎ আকাশের দিকে। দেখল তার পূর্বে আকাশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে।
বিব্রত বোধ করলো মিঠি। ব্যাপারটা লক্ষ্য করলো শেহজাদ। ভালো লাগলো না তার। বন্ধু হলেও আকাশের উপর খুব রাগ হলো। কিছু কিছু ফ্রেন্ড সার্কেলে এমন কিছু ফ্রেন্ড থাকে স্যাঁচড়া, এরা মা বোন বউকে পর্যন্ত বাজে নজরে তাকাতে দ্বিধাবোধ করে না। ও আকাশ আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল আকাশ। আচমকা ঠোঁট টিপে অন্যদিকে ফিরে হেসে ফেলল শেহজাদ। আকাশকে আঙ্কেল ডাকায় কেন জানি শেহজাদের ভীষণ ভালো লাগলো। বেশ সময় নিয়ে হতভম্ব চোখে মুখে সালামের জবাব দেয় আকাশ। হুট করে জিজ্ঞেস করে ফেলল, আমাকে আঙ্কেলের মতো লাগে? কার কাছে কেমন লাগে তা জানি না আঙ্কেল, কিন্তু আপনাকে আমার কাছে আঙ্কেল আঙ্কেল টাইপ লাগছে। থতমত খেলো আকাশ। ভীষণ অপ্রস্তুত হলো সে। সত্যি বলতে এই মুহূর্তে শেহজাদের পেট ফেটে ভীষণ হাসি পেলেও গম্ভীর রইল। মিঠির প্রতি সন্তুষ্ট হয় শেহজাদ। সত্যি বলতে সৃষ্টিকর্তা প্রদত্ত ডিভাইশন উইজডম আছে মিঠির, তাকে কিছুই শিখিয়ে দিতে হয় না, কিভাবে যেন সব বুঝে ফেলে। খুবই বুদ্ধিদীপ্ত একটা মেয়ে। অনুরাগী হয় শেহজাদ। এতক্ষণ বিরক্তি লাগলেও সন্তুষ্টির শ্বাস ফেলল। আকাশের চৌসানো মুখটা দেখতেই কেন জানি শেহজাদের ভীষণ হাসি পেল। মৃদু হাসল মিঠি। বিব্রতবোধ করল আকাশ। এতক্ষণ বার কয়েক হাঁটুর বয়সী মেয়ে বলে মুখের ফেনা বের করে ফেলেছিল সে। এবার বুঝতে পারল আসলেই কি জিনিস এই মেয়ে। রাগ হলেও প্রকাশ করল না আকাশ। সিরিয়াসলি তার মতো এত সুন্দর সুদর্শন একজন পুরুষকে কিভাবে কোনো আঙ্কেল আঙ্কেল টাইপ ডাকলো মেয়েটা? কোনো অ্যাঙ্গেল দিয়ে তাকে আঙ্কেল আঙ্কেল টাইপ লাগে বুঝে পায় না আকাশ। তবে এখন বুঝতে পারল শেহজাদ কেন এই মেয়ের এত মতামত নেয়, তার ভাষ্যানুযায়ী ভয় পায়, গুরুত্ব দেয়, নয়তো তাকেও আঙ্কেল বানিয়ে ছেড়ে দিবে যে। বেচারা এই পর্যন্ত 2টা বিয়ে করলো, আর কত করবে। এমনিতেই ভয়ানক কালো আরও একটা বড় ভুঁড়িও বের হয়েছে। বাচ্চা কাচ্চার কথা তো বাদই, সেটা তো এই জন্মেও দেখবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শেহজাদ বলল, মিঠি চলো লাঞ্চ করি একসাথে। মাথা নেড়ে সায় দিল মিঠি। ওরা পা চালায় রেস্তোরাঁর দিকে। আচমকা পেছন থেকে শুনতে পায়, মিঠি শোনো। পিছু ফিরে তাকালো মিঠি। জাহিদ সাহেব এবং সুভাষ স্যারকে একসঙ্গে দেখতেই ভড়কায়। মৃদু হেসে সালাম জানায়। শেহজাদকে লক্ষ্য করল না ওনারা। তোমার বাবা এসেছে? জি না স্যার। ওহ, কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, ওনার সাথে পার্সোনাল বিষয়ে কিছু ইমার্জেন্সি কথা ছিল। ওহ, নো প্রবলেম। আগে তোমার সাথে বলে শিওর হয়ে নেই, তারপর না হয় তোমার বাবার সাথে কথা বলবো। জি আচ্ছা বলুন। এখানে নয়। তাহলে একান্তে পার্সোনালি তোমার সাথে কিছু কথা বলার ছিল মিঠি। আজ তো শেষ পরীক্ষা ছিল, তোমার সাথে আর দেখা হবে কিনা জানা নেই। অপ্রস্তুত বোধ করলো মিঠি। বুঝতে পারলাম, বলুন। এখানে নয়, চলো ক্যাফেতে বসি। দোনমনো করল মিঠি। কি হলো, আসো। বিরক্ত হয় শেহজাদ। আবার কোন ঝামেলা এসে দাঁড়ালো? একটার পর একটা লেগেই আছে ঝামেলা, বিদায় নেওয়ার নাম নেই। আসলেই আমরা রেস্তোরাঁয় লাঞ্চ করতে যাচ্ছি, আপনি চাইলে আমাদের সঙ্গে জয়েন হতে পারেন, সেখানেই না হয় কথা সেরে নিব। তোমরা মানে তোমার সাথে আর কে? বললে তো তোমার বাবা আসেনি, তোমার মামা এসেছে নাকি? হঠাৎ শেহজাদের দিকে চোখ পড়ল। ও আচ্ছা, নতুন বডিগার্ড নিয়েছো? তোমাকে তো বলে কয়েক বডিগার্ড রাখতে পারেনি তোমার মামা, এখন দেখছি বডিগার্ড নিয়েছো। বিব্রত বোধ করল শেহজাদ। মিঠি এবং আকাশ আঙ্কেল didn't come, but my husband and his friend come. আকাশ থেকে পড়ল জাহিদ। হাজব্যান্ড মানে? যদিও আমি একজন মুসলিম আর ইসলামিক আইনকানুন একটু কম মানি, তবুও আপনাকে একটা কথা বলতে চাই। নারীরা প্রেসিডেন্টের মতো, যে সে যেখানেই যায় তার বডিগার্ড লাগবেই। নারীর বডিগার্ড হলো তার মাহরম। সবচেয়ে সেরা বডিগার্ড তার বাবা, ভাই
ও স্বামী। আর এই কথাগুলো বলেছেন আমার খুব প্রিয় একজন মানুষ, শায়খ আহমাদুল্লাহ। কথাগুলো বলার কারণ, নারীর জন্য বডিগার্ড থাকা দোষের কিছু না এবং অহংকার কিংবা লজ্জার কিছু না। কাউকে কটূক্তি করা, গালি দেওয়া কিংবা আঘাত করা অথবা কারো মনে আঘাত দিয়ে কথা বলাকে যদি আপনি ইসলামের সেবা মনে করেন, তাহলে আল্লাহর ইসলামের শিক্ষক পরিবর্তন করা জরুরি। আর আমি সবসময়ই সত্য বলতে পছন্দ করি। আমার ঘাড় এবং মেরুদণ্ড শক্ত এবং সোজা। মনে আঘাত দিয়ে থাকলে দুঃখিত। কথাগুলো আসলে আমি ওভাবে বলতে চাইনি। মিঠির সমস্ত কথা শুনে মুগ্ধ হলো শেহজাদ, আকাশ, সাবের এবং সুভাষ স্যার। সবাই এক পলক তাকায় মিঠির দিকে আর ভাবে, মেয়েটা দেখতে যেমন সুন্দরী তেমন তার সুন্দর কণ্ঠ। তার তুলনা সে নিজেই। এত ধনাঢ্য পরিবারের সন্তান, তবুও তার কোনো অহংকার নেই। আসলে এটাকেই বলে আসল সৌন্দর্য, আসল সুন্দরী। মেয়েটার কথা শুনেই বোঝা যায় তার পারিবারিক শিক্ষা কতটা সুন্দর। এত সুমিষ্ট কথা বলার ধরন, মার্জিত আর রূপের কথা কি বলবে। অস্থির গলায় জিজ্ঞেস করলো জাহিদ, মিঠি আর ইউ ম্যারিড? হ্যাঁ। অস্বস্তি লাগছে শেহজাদের। কথাটা না বললেও তো হতো। কই, কখনো বলনি তো। কোথায় তোমার হাজব্যান্ড? শেহজাদের পাশে গিয়ে দাঁড়ায়, তার হাত ধরে মিঠি। ফের আকাশ থেকে পড়ল জাহিদ সহ বাকি দুজন। স্যার। ওনারা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। হোয়াট আর ইউ ম্যাড? কিছু বলল না মিঠি। বিব্রত বোধ করল শেহজাদ। মিঠি তার পরিচয় না দিলেও পারত। তবে এই ভেবে ভালো লাগলো যে মিঠি তাকে অপমান করছে না, তাকে স্বামী হিসাবে পরিচয় করিয়ে দিতে সংকোচ ফিল করছে না, বরং একজন স্ত্রী হয়েও উচিত কথা বলছে একজন শিক্ষককে, একজন ছাত্রী হয়েও উচিত কথা বলছে একজন শিক্ষককে। কেন জানি গর্ব হলো। শেহজাদ জানে সে সুন্দর না কুৎসিত। মিঠির স্বামী হওয়ার যোগ্যতা তার নেই, কিন্তু মিঠি তাকে এই রূপে স্বামী বলে মানে, পরিচয় করিয়ে দেয়, সংকোচ বোধ করে না। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল জাহিদ। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না সে। চোখের সামনে কুচকুচে কালো ভুঁড়িওয়ালা বয়স্ক একটা লোকের হাত ধরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকা অতীব সুন্দরী, রূপসী, রূপবতী, লাবণ্যময়ী রমণী, যাকে সৌন্দর্যের অ্যাওয়ার্ড ধরা যায়, সৌন্দর্যের আইডল ধরা হয় এই পুরো কলেজের মধ্যে, যাকে মেধার জন্য এই কলেজের টপ 10-এর মধ্যে নাম্বার 1 বেস্ট গার্ল হিসাবে সবাই জানে, যাকে দেখলেই যে কোনো পুরুষের হৃদয়ের সঙ্গে সঙ্গে ঢেউ খেলে যায়, কাঁপন ধরে যায়। অগণিত কতক পুরুষের স্বপ্নের রানী যে মেয়ে, এই পুরো কলেজের বিশেষ ঝলক ছিল যেই মেয়েটা, যেই মেয়ের মায়াবী চোখের চাহনিতে হৃদয়ের কাঁপন ধরে যায়, যার প্রাণবন্ত হাসিতে মন ভরে যায়, যার সাধারণ সৌন্দর্যতায়ও ছড়ায় মুগ্ধতা, পড়াশোনাতেও সমানভাবে পারদর্শী, সবখানেই যার দুটি ছাড়ানো প্রতিভা। আর সেই মেয়েটা নাকি কুচকুচে কালো, বয়স্ক, স্বাস্থ্যবান, ভুঁড়িওয়ালা এমন একটা মানুষকে বিয়ে করেছে। ইম্পসিবল বলে মনে হলো জাহিদের। হ্যালো বন্ধুরা, আপনারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যারা যারা এই চ্যানেলের গল্পগুলো পড়ছেন এবং নিয়মিত পড়তে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আচমকা মাথা ঘুরে উঠল জাহিদের। নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না সে। শ্বাস আটকে এলো প্রায়। জাহিদের কেমন আচমকা মাথা ঘুরে উঠল জাহিদের। নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না সে। শ্বাস আটকে এলো প্রায়। জাহিদের কেমন যেন লাগছে, অস্থির অস্থির
লাগছে, কলিজাটা লাফাচ্ছে, যেন বুকটা ফেটে এক্ষুনি হৃৎপিণ্ডটা বেরিয়ে যাবে। চোখ নামিয়ে ফেলল জাহিদ, আবারও তাকালো। ঈশ্বর প্রদত্ত রূপ পেয়েছে মেয়েটা, রূপকথার পরীদের মতো নিখুঁত দাগহীন ত্বক। এই মেয়েটার মতো এত লাবণ্য ভরা মুখশ্রী আর কোথাও দেখেনি সে। আর এটা বলতে কোনো দ্বিধা নেই তার, যা সত্যি তাই। তার দেখা এই পর্যন্ত অনেক সুন্দরী নারী ছিল, তাদের মধ্যেও এই লাবণ্য ছিল যদিও, কিন্তু এত সফিস্টিকেটেড মুখ না, এবং এত ফেসিয়াল গ্ল্যামারও ছিল না তাদের মধ্যে। মেয়েটার চৌম্বকীয় মুখমণ্ডল খুব সহজেই যে কাউকে আকৃষ্ট এবং মুগ্ধ করে। চোখ নামিয়ে ফেলল জাহিদ, নিজেকে ধাতস্থ করল, জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল, লম্বা একটা শ্বাস ফেলে বলল, তুমি সত্যিই বলছো মিঠি, নাকি ফান করছো? বিলিভ হচ্ছে না আমার। নিজের বিয়ে করা স্বামীকে নিয়ে মিথ্যা বলার কে আছে? থমে হয়ে গেল জাহিদের মুখটা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য বলল, আর আপনাদের লাভ ম্যারেজ? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বলল, আর আমাদের লাভ ম্যারেজ স্যার? বিস্ময় বিমূঢ় নেত্রে তাকিয়ে রইল জাহিদ। থমথমে হয়ে গেল শেহজাদের কৃষ্ণবর্ণের মুখটা। লাভ ম্যারেজ? কেন বিলিভ হয় না? শেহজাদের দিকে তাকালো জাহিদ। বলে কি মেয়েটা? এমন একটা মানুষের সাথে প্রেম, তারপর বিয়ে, অর্থাৎ লাভ ম্যারেজ? অবিশ্বাস্য ঠেকল। মিঠি নিশ্চয়ই তোমাকে জোর করে বিয়ে দিয়েছে, তাই না? জোর করে বিয়ে দিলে লাভ ম্যারেজ বলবো কেন? আমরা প্রেম করে বিয়ে করেছি। এবার অবিশ্বাস্য নয়নে তাকালো জাহিদ। এটা কিভাবে পসিবল? তাদের মতো এত সুন্দর মানুষ থাকতে এই মেয়ে কিনা এমন একটা পুরুষের প্রেমে পড়েছে, আবার বিয়েও করে নিয়েছে। অবিশ্বাস্য মনে হলো সব। আচ্ছা, আমরা আসছি, পরে কখনো কথা হবে। বিরক্ত করার জন্য সরি, তোমরা যাও, আর শুভকামনা, ভালো থেকো। বলতেই গলা কেঁপে উঠল, মাথা নাড়ালো মিঠি। শেষবার মিঠিকে এক পলক দেখে জাহিদ আর দাঁড়ালো না, দুর্বল পায়ে হেঁটে চলে গেল। ক্রমশ তার সারা শরীর অবশ হয়ে আসছে, পা জোড়া চলছে না, মস্তিষ্ক ভোঁতা হয়ে আসছে, ঝাপসা দেখতে লাগলো চোখে মুখে। মিঠির বলার পরে আর কোনো কথা নেই তার। অব্যক্ত কথাগুলো না হয় জমা থাকুক হৃদয়ের মৌন পারে। এমনও তো নয় যে মিঠি বোঝে না, না বুঝলে না বুঝুক। তবে মিঠিকে একবার বলতে ইচ্ছে করলো, মিঠি তুমি আমার কাছে বঙ্গের দুষ্টু মিষ্টি চঞ্চল উড়ন্ত দুরন্ত রঙিন প্রজাপতির হাসি, যার বর্ণনা করতে গিয়ে আমি লিখেছি ডর্জন ডর্জন ফিলোসফি। তুমি এমন এক ফুল মায়াবতী যে ফোটার আগেই তাকে পাওয়ার লোভে বিদ্রোহ করে প্রজাপতি। মিঠি তোমার স্যার স্যাকা খেয়ে ব্যাকা হয়ে চলে গেল। জাহিদকে ওইভাবে দুর্বল পায়ে হেঁটে যেতে দেখে হাসতে হাসতে বলল আকাশ। মলিন হাসল মিঠি। অস্থির লাগছে শেহজাদের। এই স্যারটা কোনো দিন আবার তার বউটাকে নিয়ে নিজের প্রতি ইমপ্রেস করে কেড়ে নিয়ে যায়। পাশ ফেল যাই করুক, এই কলেজে আর না। তপ্তশ্বাস ফেলল মিঠি। জাহিদের চোখের ভাষা সে বোঝে না এমন নয়, সে বুঝত, তবে একজন সম্মানিত শিক্ষক ভেবে সবসময় ইগনোর করেছিল। আজ বোধহয় তার বাবাকে বলতো তার বিষয়টা। নেহাতি স্যার বলে সম্মান করে জাহিদকে, নয়তো কথাই বলতো না। পৃথিবীতে মেয়ের কি এতই অভাব যে ছাত্রীকে বিয়ে করতে হবে? ব্যাপারটা অন্যরা সিম্পলভাবে নিলেও মিঠির কাছে দৃষ্টিকটু। ওরা তিনজনে একটা রেস্তোরাঁয় ঢুকলো। নিজের পছন্দসই অর্ডার করলো মিঠি। শেহজাদ কিছু বলল না। আকাশ লক্ষ্য করলো মিঠির সব কিছুকেই শেহজাদ নীরবে সায় দেয়, ছোট বাচ্চার মতো আগলে রাখে। যদি বলে যে এটা
কেবলই মিঠির বেলায় তবে ভুল হবে। শবনমকেও এমন করে প্রায়োরিটি দিত, সবসময় খেয়াল রাখতো, যত্ন করত। শেহজাদ খুবই লাভিং কেয়ারিং পারসন, মিঠির বেলায়ও তেমন। এমন দেখলে কে বলবে এই মানুষটা শবনমকে খুব ভালোবাসতো। আকাশ বিশ্বাস করতে পারে না শেহজাদ যে মিঠিকে এত কেয়ার করে। খেতেই অনেক কথা বলল, খাওয়ার চাইতে মিঠি নষ্ট করলো বেশি। কথায় আছে না, বড়লোকের বিরাট কারবার। এখন বড়লোকের মেয়ে বলে কথা, যতটুকু খেয়েছে তার 3 ভাগই নষ্ট করে ফেলেছে মিঠি। যদিও আকাশ জানে শেহজাদ অপচয় করা পছন্দ করে না, আর সেটা বিশেষ করে খাবার দাবারের বেলায়। আকাশ নিজেও খাবার দাবার অপচয় করা পছন্দ করে না, শুধু শেহজাদ আকাশ কেন, পৃথিবীর সকল পুরুষই এমন খাবার দাবার অপচয় পছন্দ করে না। কিন্তু মিঠিকে কিছু বলল না শেহজাদ, বরং কথা বলার ফাঁকেও মিঠির সমস্যা হয় কি না খুব খেয়াল রেখেছিল। একটু একটু করে খাবারগুলো সার্ভ করে দিয়েছিল। যদিও মিঠি খায়নি তেমন একটা, সব ঘেটে ঘুটে নষ্ট করে দিয়েছে। মিঠির অবশিষ্ট খাবারগুলো বিনা অভিযোগ ছাড়াই খেয়ে নিল শেহজাদ। ঘৃণা করলো না কিংবা একটু বকলও না, ধমক কিংবা চোখও রাঙালো না। আর মিঠিও জানে শেহজাদ কিছু বলবে না, বরং তার ঝুটা খাবারগুলো খেয়ে নিবে। আকাশের মনে হয়েছিল শেহজাদ খুব মিঠির দিকেই খেয়াল রেখেছিল। সত্যি বলতে পুরুষ তার শখের নারীকে খুব যত্নে আগলে রাখে, সেই যত্নে একটা মেয়ে আরও সুন্দরী হয়ে ওঠে। তেমনি মিঠিও। মনে মনে আকাশ হাসে, সুখে থাকলেই ভালো। শবনম ঠকে গেল। কপাল মন্দ হলে যা হয়, মানুষ কিছু সুখ নিজের দোষে হারায়। শবনমও তেমনই একজন। অনেকেই কথায় কথায় বলে ফেলে না, বাদরের কপালে কখনো সিঁদুর লাগে না। ব্যাপারটা তেমনই। শবনমের মতো অতিরিক্ত চালাক মহিলার কপালে কী যে আছে আল্লাহই ভালো জানে। কক্সবাজার যাবে মিঠি? মাথা নেড়ে না করলো। কেন? ইচ্ছে করে না। চলো একটু ঘুরে আসি সমুদ্র থেকে। আপনি যান, আমার ইচ্ছা করে না। ভালো লাগবে, আর নোনা পানির গর্জন মানসিক শান্তি দেবে। আমরা কি মানসিকভাবে শান্তিতে নেই শেহজাদ? তা বলিনি। আমাদের সব বন্ধুরা যাচ্ছে, আমাদের ইনভাইট করলো। তুমি গেলে যাব, তবে জোর করছি না, ভেবে দেখব। আচ্ছা, কিন্তু আমি সমুদ্র এবং তার গর্জনে ভীষণ ভয় পাই। কথাটা সত্য, কিন্তু মিঠি যেতে চাই না। এর আরও একটা বিশেষ কারণ রয়েছে। এখন কক্সবাজার গেলে বেশ অনেকগুলো টাকা খরচা হবে শেহজাদের। কক্সবাজার যাওয়ার ইচ্ছে থাকলেও মূলত এজন্যই যেতে স্বীকার করছে না। ব্যাপারটা হয়তো শেহজাদ বুঝতে পেরেছে, তবে প্রকাশ না করে তাও জিজ্ঞেস করলো, কেন? আমার মনে হয় যে সমুদ্র কাঁদে। মনে হয় যে আচমকা কাঁদতে কাঁদতে ঢেউয়ের সাথে ভাসিয়ে নিয়ে যাবে, আর সেখান থেকে ফেরত আসা যাবে না। মিঠির চোখে কেমন ভয়। মৃদু হাসল শেহজাদ, আশ্বাস দিয়ে বলল, একবার গেলে তোমার ভয় ভেঙে যাবে, আর আমি আছি তো। শেহজাদের চোখে চোখ রাখল মিঠি। সেখানে শুধু আশ্বাস, বিশ্বাস, প্রতিশ্রুতি আর আশ্রয় দেখতে পেল। মিঠির বিশ্বাস শেহজাদ তার কিছু হতে দেবে না, কখনো না। খাওয়া দাওয়া শেষে কফি পান করলো ওরা। আকাশ বিল দিতে গেলে শেহজাদ নিষেধ করে জোর করে সে নিজেই দেয়। আর তখনই রহিমা খালা সহ নিজেদের জন্য খাবার পার্সেল করে নিল। এরপর বেরিয়ে আসে তিনজনে। মিঠি আগেই হাঁটছিল। আকাশ শেহজাদকে নিচু স্বরে বলল, দোস্ত, হ্যাঁ, তোমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং দেখে একটা কথা বলতে ইচ্ছে করলো। আকাশের দিকে তাকায় শেহজাদ। জানোই তো, শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও কখনো তোমার হবে না, আর হলেও তোমার তাকদিরে সে থাকবে না। যেভাবেই হোক সেটা চলেই যাবে। আর যে পাশে থাকতে চায় না তাকে রাখতে চাওয়ার বায়নাটাও বৃথা। আর যারা ছেড়ে চলে যায় তাদের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু কখনো ফিরতে চাইলে আর আগলে নিও না। জানোই তো, ভাঙা আয়নায় মুখ দেখা গেলেও জোড়া লাগে না।
দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। তাই অতীত নিয়ে আফসোস করো না, মেয়েটাকে নিয়ে সুখে থাকো। আর অতীত জেনেও যে তোমার পাশে থেকে গেছে তার কখনো হারাতে দিও না। ইনশাল্লাহ চেষ্টা করছি। মুচকি হাসল আকাশ। তোমাদেরকে সবসময় এইভাবে হাসি খুশি দেখতে চাই। আমি চাই সে আমার সাথে সবসময় হাসি খুশি একটা খোলা বক্সের মতো থাকুক। কাঁধে হাত রাখলো আকাশ। মিঠির দুটি গাড়ি আছে, তার মামা দিয়েছিল। একটা টয়োটা আর একটা মার্সিডিজ ব্র্যান্ড। এক এক দিন এক একটা আনে, কিন্তু নিজের পার্সোনাল গাড়ি থাকা সত্ত্বেও মিঠি রিকশায় চড়তে পছন্দ করে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে একটা রিকশা ডাকলো। মানুষটার সাথে রিকশায় ঘুরতে ভীষণ ভালো লাগে তার। আকাশকে বিদায় দিয়ে দুজন রিকশায় উঠল। আজ পরীক্ষা শেষ, তাই একটু ঘোরাঘুরি করবে। যেহেতু লাঞ্চ সেরেছে তাই পুরান ঢাকার দিকে ঘুরতে এলো দুজন। বেশ কিছুটা পথ যেতেই হঠাৎ একটা কদম গাছ দেখতে পেল। ফুলে ফুলে ভরে আছে গাছটা। চেঁচিয়ে উঠল মিঠি, মামা রিকশা থামান। এই রিকশাওয়ালা মামা রিকশা থামাতেই নেমে পড়ল মিঠি। এরপর শেহজাদকেও হাত ধরে নামাতে সাহায্য করল। ভাড়া পরিশোধ করতেই রিকশাওয়ালা মামা চলে যান। তারা এদিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে। নামলে কেন? ওই দেখুন কদম ফুল। পছন্দ করো? নেবে? আষাঢ় এসেছে অথচ কদম ছুঁবো না, এটা কেমন কথা শেহজাদ? এমনটা তো হতে পারে না কখনো। এখনই তো সময় কদম ফুলের মাঝে হারিয়ে যাওয়ার। মৃদু হাসল শেহজাদ। মেয়েটার মধ্যে এখন বাচ্চাসুলভ আচরণটা এসে পড়েছে। আমার কাছে আষাঢ় মানেই কদম, আর কদম মানেই হারিয়ে ফেলা শৈশবের আঁকিবুকি। তাই তো পথঘাট পেরিয়ে এখনও তাকে খুঁজে বেড়ায়, যদি শৈশবটাকে আবারও একটু কাছে পাই তাই। এখন অনেকগুলো কদম পেড়ে দিন তো, আমি কদম ছুঁবো। ইস, কদম ফুলে ফুলে ভরে গেছে গাছটা। এখন বৃষ্টি নামলেই ভালো হতো, কদম হাতে আপনার সাথে ভিজতে পারতাম, আর একটা গান গাইতাম, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। হেসে উঠল শেহজাদ। খুব সুন্দর সুমিষ্ট সুরে গাইল গানের কলিটা। ভীষণ ভালো লাগলো শেহজাদের। নিশ্চয় মিঠি গান পারো? একটু একটু। একদিন শুনিও তো, বৃষ্টি হোক তবে। আচ্ছা। কদম পাড়ায় মনোযোগ দিল শেহজাদ। বেশ অনেকগুলো কদম ছিঁড়ে নিল। সবগুলো কদম একসাথে করে মিঠির হাতে দিতেই ভীষণ খুশি হয়ে গেল। কদম হাতে নিয়ে দুজনে হাঁটতে লাগলো। বেশ কিছুটা পথ হাঁটতেই হঠাৎ বেশ কয়েকটা ছেলে ওদের উদ্দেশ্য করে বলল, আজকাল টাকার জন্য মেয়েরা কাওয়ার মতো কালো বুইড়া ভুঁড়িওয়ালা কাকুর বয়সী ব্যাটাকে বিয়ে করে। অল রাইট, এদের জন্যই আমাদের মতো জোয়ান ছেলেরা পাত্তা পায় না। এইসব কাকুর টাকার কাছে হেরে যায় আমাদের মতো হাজারো যুবক। হায়রে টাকা রে, টাকাই সব। তোরা যে টাকাওয়ালা হলেই কচি মেয়ে খুঁজিস, ওইটা বলিস না কেন? থমথমে হয়ে গেল ছেলেগুলোর মুখ। এই মেয়ে, আমরা তোমাকে কিছু বলেছি? এই ছেলের দল, আমিও কি তোদের কিছু বলেছি? এটা তো আমরা আমাদের মধ্যে বলাবলি করছিলাম। কাকুর বয়সী লোকটাকে নিয়ে হাঁটতে লজ্জা করে না তোমার? মিঠিকে থামানোর চেষ্টা করলো শেহজাদ, কিন্তু শুনল না। আচমকা ছেলেটার শার্টের কলার চেপে ধরে কষিয়ে 3টা থাপ্পড় মারল। স্তব্ধ হয়ে গেল সবাই। রেগে তেড়ে ফুঁড়ে এলো বাকি ছেলেগুলো। আচমকা রাস্তার পাশ থেকে একটা ইটের টুকরো এনে ছেলেটার মাথায় ফাটিয়ে ফেলল মিঠি। হতভম্ব হলো সবাই। ঠিক কী হলো সব মাথার উপর দিয়ে গেল। লোকজনে ভরে গেল রাস্তাঘাট। ততক্ষণে ছেলেগুলো ঝামেলা করতে লাগলো। শেহজাদ সামাল দিতে চাইলেও মানল না কেউ। আরও 2টা ছেলেকে ইট মেরে মাথা ফাটিয়ে ফেলল মিঠি। আর সাহস দেখে অবাক সবাই। থমথমে হয়ে গেল পরিস্থিতি। ছেলেগুলোকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে লাগলো কয়েকজন লোক। বারণ শুনল না মিঠি। সোজা স্থানীয় পুলিশকে কল করে ডেকে আনলো ঘটনাস্থলে। পুলিশ আসতেই এক এক করে সব জানালো। একজন কলেজ ছাত্রীকে
ইফটিজিং করায় সবগুলো ছেলেকে বেঁধে থানায় নিয়ে গেল পুলিশ। মিঠির সাহস দেখে মুগ্ধ হলো শেহজাদ সহ উপস্থিত সবাই। ভাবুক হলো শেহজাদ। মেয়েটা তার জন্য কিভাবে লড়ছে। রাগে গজগজ করতে লাগলো মিঠি। পানির বোতল এগিয়ে দেয় শেহজাদ। হাত ধুয়ে পানি পান করে, অতঃপর স্বাভাবিক হয়। শেহজাদ জানে মিঠির মাথা গরম, তাই চুপ রইল। কিছু বললেই এখন তার দিকে তেড়ে আসবে, আবার না ইট মেরে মাথা ফাটিয়ে দেয়। কথা না বাড়িয়ে অন্যদিকে হাঁটা দিল। কিছুটা দূর যেতেই মেলার মতো মনে হলো। বিকেলের দিকে অবশ্য রাস্তার পাশে মেলা বসে। শেহজাদের হাত ধরে এগিয়ে গেল মিঠি। আমাকে অনেকগুলো চুড়ি কিনে দিন। মিঠি স্বাভাবিক যেন কিছুই হয়নি। একটা চুড়ির দোকানে ঢুকলো দুজনে। ভিড়ের মধ্যেও চুড়ির দোকানে তাকিতুকি করতে লাগলো দুজনে। শেহজাদ দেখতে লাগলো কোন চুড়িগুলো সুন্দর। মিঠির হাত তো গোলগাল নরম। হঠাৎ চোখ পড়লো খুব সুন্দর ডিজাইনের চুড়ির ডর্জনের উপর। চুড়িগুলো অনেক সুন্দর। অবশেষে পছন্দ হতেই 4 ডর্জন চুড়ি কিনে নিল। ভীষণ খুশি হলো মিঠি। শেহজাদের দিকে তাকায়। মানুষটা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। গায়ের শার্টটা ভিজে জুবুথুবু। নাকের ডগায় মুক্তোদানার মতো ঘাম জমেছে। মুগ্ধ হয় মিঠি। আস্তে আস্তে মিঠির হাতে চুড়িগুলো পরিয়ে দেয়। মৃদু হাসল মিঠি। পুরুষ মানুষ যাদের যত্ন করে খুব ভালোভাবেই যত্ন করে রাখে। তবে এই শখ আহ্লাদটুকু অনেক পুরুষের ক্ষেত্রেই থাকে না। কিছুটা দূরে একটা আইসক্রিমের দোকান দেখতেই পেল মিঠি। আমি আইসক্রিম খাবো, চলেন শেহজাদ। চলো। মিঠি ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ করে, তাই একটা ম্যাঙ্গো আর একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম নিল শেহজাদ। কিছু বলল না মিঠি। একটা রিকশা ডেকে উঠে পড়ল দুজন। কদম ফুল আর ফাইলটা নিজের হাতে নিয়ে প্যাকেট খুলে মিঠির দুহাতে 2টি আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, যেন ভার্সিটিতে থাকাকালীন অনেক আইসক্রিম খাওয়া হতো আমার, এখন তেমন খাওয়া হয় না। মৃদু হেসে আইসক্রিমে বাইট বসায় মিঠি। তারপর শেহজাদের মুখে ধরে, একটু খান। তুমি খাও। চোখ রাঙায় মিঠি। শেহজাদ একটু খায়, খুশি হয় মিঠি। এক পলক তাকালো মিঠির দিকে। মিঠি আইসক্রিম খাওয়ায় মনোযোগ দিয়েছে। মেয়েটা ভারী মিষ্টি, সুন্দর, চোখগুলো টানা টানা, যার জন্য সে নাম দিয়েছে সুনেত্রা। কাঁধ পর্যন্ত চুলগুলো সাদা বরাবর দিয়ে বেনি করা। একদম বাচ্চা বাচ্চা লাগছে মেয়েটাকে, তার বাচ্চা বউ। মৃদু হাসে শেহজাদ। এই বয়সে মেয়েদের উপর ঐশ্বরিক সৌন্দর্য এসে পড়ে। তার বাচ্চা বউটা খুব সুন্দর। আচমকা একটা মহিলার দিকে চোখ পড়ল শেহজাদের। ব্যাপারটা লক্ষ্য করল মিঠি। আইসক্রিমে বাইট দিয়ে বলল, যে পুরুষ তার স্ত্রী থাকার পরেও অন্য নারীর দিকে তাকায় সেটা আসলে পুরুষ নয়, তাকে কাপুরুষ বলা হয়। থতমত খেল শেহজাদ। ভুল বুঝছ সুনেত্রা, একদম না। আরে ভেবেছি ওই মহিলাটা শবনম। কিছু বলতে পারল না শেহজাদ। আসলে মহিলাটাকে শবনমের মতো মনে হয়েছিল, তাই তাকিয়েছিল। ভেবেছিল শবনম আবারও কোনো গন্ডগোল পাকাতে এসেছে। আচমকা লাফ দিয়ে রিকশা থেকে নেমে গেল মিঠি। কি হলো আবার? শবনমকে নিয়ে থাকেন। হাঁটতে লাগলো মিঠি। তার খুব রাগ হচ্ছে শেহজাদের উপর। রিকশা ভাড়া মিটিয়ে নেমে গেল শেহজাদ। মিঠির হাত ধরতেই ঝাড়ি দিয়ে ফেলে দিল। রাগ করো না, কথা শোনো। শ্যাট আপ। মিঠি প্লিজ, আসলেই তুমি ভুল বুঝছো। আমি শবনমকে ভোলার চেষ্টা করছি, বাট হঠাৎ ওই মহিলাকে দেখতে শবনমের মতো বলে মনে হলো। জানতাম তো। আমি তো বললাম ভোলার চেষ্টা করছি, কিন্তু ভুলতে পারছেন না, তাই না? তাকিয়ে রইল শেহজাদ। এই একটা মহিলাকে ভুলতে পারেন না তো কি পারেন? শান্ত হও। কোন কাজটা হয় আপনার দ্বারা? নীরব রইল শেহজাদ। কিছু বললেও লাভ হচ্ছে না। শান্ত দৃষ্টিতে চেয়ে চেয়ে মিঠিকে দেখছে। আরও কিছুক্ষণ কথা শোনালো মিঠি। দূর থেকে কেউ একজন তাদের সেই দৃশ্যটি দেখতে পেয়ে মুচকি হাসল। মিঠি এখনও ঝগড়া করেই যাচ্ছে। কোনো থামাথামির লক্ষণ নেই। রেগে মেগে একদম
যাচ্ছে তাই অবস্থা। এদিকে শেহজাদ কিছু একটা বলে থামাবে সেই সময়টুকুও দিচ্ছে না মিঠি, অনবরত বকতেই আছে। আর দূর থেকে দাঁড়িয়ে ব্যাপারটি দেখছে লোকটি, আগ্রহী হয়ে ওদের ঝগড়া দেখতে লাগলো। কিছু বললে চুপ করে থাকেন কেন? কথার জবাব দিতে পারেন না, মৌন রইল শেহজাদ। কি হলো? তুমি এখন রেগে আছো, কথা বললে ঝগড়া আরও বাড়বে, একটু পর রাগ কমলে নিজেই এসে ভাব জমাবে। কথাটা শুনতেই রাগ গলে জল হয়ে গেল মিঠির, তবুও কণ্ঠে তেজ রাখলো। আরও কিছুক্ষণ বকতে লাগলো মিঠি। লোকটা এবার নিশ্চিত হলো শেহজাদ এক্ষুনি বুঝি ধৈর্য হারিয়ে পাল্টা উত্তর দিবে আর তুলকালাম কিছু একটা বাঁধাবে। কিন্তু কি আশ্চর্য, লোকটাকে চমকে দিয়ে শেহজাদ মিঠিকে জড়িয়ে ধরল। টর্নেডোর গতিতে চলতে থাকা মুখ এবার বিরতি নিল। জড়িয়ে ধরা অবস্থায় দুজনই চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। দূর থেকে মুচকি হাসল লোকটা, বলার অপেক্ষা রাখে না কখনো কখনো চোখ বন্ধ করে আমরা এত কিছু দেখতে পাই, চোখ খুলে যা কখনোই দেখা সম্ভব না। মিনিট দুয়েক পরে তাদের আলিঙ্গন ছুটল, দুজনের মুখেই এবার মিষ্টি হাসি। মিঠির কপালে চুমো খায় শেহজাদ, মিঠির ঠোঁট দুটো হাসিতে আরও প্রসারিত হলো। নিজেকে ধাতস্থ করে গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, আপনি আমার সাথে ঝগড়া করেন না কেন? ছোটবেলায় মাকে দেখতাম, বাবা রেগে গেলে তিনি চুপ থাকতেন, তাই বলে এতটা চুপ থাকবেন? একটু তর্ক তো করতেই পারেন। হৃদয়জয়ী আমি সুনেত্রা, তর্কজয়ী হয়ে কি করব? তাছাড়া তোমার এক আধটু শাসনে থাকতে ভালোই লাগে, তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য, ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছেই, আর তখন নিজেকে সুরক্ষিত মনে হয়। কথা বলতে পারল না মিঠি। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।